দেখো, আমরা অলরেডি আমাদের যে কনস্টিটিউশন আমরা পড়ছিলাম। Second, তো আমরা যে কনস্টিটিউশন পড়ছিলাম সেখানে মোটামুটি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা আমাদের রাষ্ট্রপতি, যে প্রধানমন্ত্রী, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমাদের মোটামুটি তোমাদের যে ব্যাচটা যেটা পুরনো ছিল, এখানে যে টপিক ওয়াইজ যেটা বলতে গেলে এটা হচ্ছে লাস্ট। এর পরেও আছে, কিন্তু যেরকম সময়ের ভিত্তিতে হবে অসুবিধে নেই। তো আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট। এটা ভীষণ গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের যে সিচুয়েশন, আমাদের যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে আমাদের পার্লামেন্টের যে গুরুত্ব সেটা কিন্তু যথেষ্ট বেশি একটা গুরুত্ব রয়েছে। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় যে সংবিধান রয়েছে, তো ভারত শাসন করার জন্য ভারতকে আমরা বলেছিলাম যে তিনটে অংশে ভারতের যে শাসন ব্যবস্থা তিনটে পিলারে বিভক্ত রয়েছে। একটা আমরা কি একটা বলেছিলাম, একটা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে যারা আমাদের শাসন করবে, যে আমরা যারা আমাদের রুল করবে, এক্সিকিউটিভের মধ্যে যারা আমরা আলোচনা করছিলাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর আমাদের ধরো রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তারা এক্সিকিউটিভের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে লেজিসলেটিভ। লেজিসলেটিভ মানে যারা আমাদের জন্য আইন তৈরি করবে, যেটা আমরা আজকে আলোচনা করব। যেখানে আইন তৈরি হয়, সে আইনের জায়গা হচ্ছে লেজিসলেটিভ বা ইন্ডিয়ান পার্লামেন্ট। আর লাস্ট হচ্ছে আমাদের জুডিশিয়ারি, যেটা আমাদের বিচার ব্যবস্থা রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তার মধ্যে রয়েছে। তো আমাদের এই যে তিনটে পিলারের মধ্যে যে লেজিসলেটিভ মানে যারা বিচার ব্যবস্থা আমাদের রয়েছে, সরি, যারা আইন তৈরি করছে, সেই বিচার ব্যবস্থা কেন্দ্র রাজ্যে বিভক্ত রয়েছে। মানে কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আলাদা আইন তৈরির জায়গা রয়েছে, স্টেট গভর্নমেন্টের একটা আলাদা রাজ্য আইন তৈরির জায়গা রয়েছে। সেটা আমরা আলোচনা করেছিলাম যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন হয়েছে বিভিন্ন লিস্টের মাধ্যমে। আমরা পড়েছি এটা যেটা আমরা পড়েছি যে ইউনিয়ন লিস্ট, যেখানে কেন্দ্র সরকার আইন প্রণয়ন করে, স্টেট লিস্ট যেখানে রাজ্য সরকার আইন প্রণয়ন করে, আর হচ্ছে কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকা, যেখানে তোমার হচ্ছে যারা কেন্দ্র রাজ্য মিলিতভাবে আইন প্রণয়ন করে থাকে। তো কেন্দ্র সরকার যে আইন প্রণয়ন করে থাকে তার জন্য রয়েছে আমাদের পার্লামেন্ট বা সংসদ। সেই পার্লামেন্টের কিন্তু দুটো কক্ষ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, এবং তার সাথে ইনক্লুডেড থাকে আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই যে বললাম, আর রাজ্য সরকারের ক্ষেত্রে সেখানে বিভিন্ন রাজ্যে দুটো কক্ষ রয়েছে, আবার কোনো রাজ্যে একটা কক্ষ রয়েছে। যদি দুটো কক্ষ, যদি একটা কক্ষ থাকে তাহলে সেটা বিধানসভা অবশ্যই থাকবে। আর কোনো কোনো রাজ্যে বিধান পরিষদ রয়েছে, সেটা উচ্চ কক্ষ রয়েছে। আস্তে আস্তে আমরা বুঝতে পারবো কোন কোন রাজ্যে রয়েছে, সেটা পরবর্তী আলোচনা, আলাদা চ্যাপ্টার রয়েছে। তো যে ভারতের যে সংসদ, সেটা আমরা বলেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের ফিফথ পার্ট বা পঞ্চম অংশে এটার কথা বলা রয়েছে। ফার্স্ট পার্ট, যেটা প্রথম অংশ, সেটা আমরা আলোচনা করেছিলাম ভারতের যে রাজ্য গঠন, কোন রাজ্য কিভাবে গঠিত হয়েছে সেই সংক্রান্ত আমরা আলোচনা করেছি। কেন্দ্র সরকার, যেটা আমাদের হচ্ছে মানে যেটা আমাদের ফার্স্ট মানে পার্ট ওয়ানে রাজ্য সম্পর্কে পড়েছি। পার্ট টু তে আমরা পড়েছি নাগরিকত্ব সম্পর্কে, যে সিটিজেনশিপ বা কিভাবে আমাদের নাগরিকত্ব পেতে পারি সেই সম্পর্কে। থার্ড পার্টে আমরা পড়েছি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে, যে মৌলিক অধিকার কিভাবে পাওয়া যায়, কিভাবে খর্ব হয় সেই সম্পর্কে। তার ফোর্থ পার্টে আমরা পড়েছি ডিপিএসপি মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সম্পর্কে। আর পার্ট ফোর এতে আমরা মৌলিক কর্তব্য, যেটা আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছিল। পার্ট ফাইভে আমরা আলোচনা করছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান পার্লামেন্ট। তো ইন্ডিয়ান পার্লামেন্টের বলা রয়েছে যে তিনটে অংশ। প্রথম কি, প্রথম আমাদের রাষ্ট্রপতি, তারপর রাজ্যসভা এবং লোকসভা। ব্যাপারটা কি, যে স্যার আমাদের যে পার্লামেন্ট সেটা তো আমরা বললেন যে দুটো কক্ষ, তাহলে এখানে রাষ্ট্রপতিকে কেন আমাদের সংসদের মধ্যে ইনক্লুডেড করা রয়েছে? এটা তো স্যার আমরা পড়েছি, জেনেছি যে পার্লামেন্টের দুটো কক্ষ, একটা আমাদের রাজ্যসভা যেটাকে উচ্চ কক্ষ বলা হয়, এই যে বলা আছে রাজ্যসভা উচ্চ কক্ষ, আর লোকসভা যেটা হচ্ছে নিম্ন কক্ষ। তাহলে রাষ্ট্রপতিকে আবার কেন আমাদের পার্লামেন্টের অংশ বলা হচ্ছে? তার কারণ, পার্লামেন্ট বা সংসদ কেন গঠন করা হয়েছে? বলে স্যার পরিষ্কার উত্তর, আমরা তো প্রত্যেকেই জানি পার্লামেন্ট গঠন করা হয়েছে আইন তৈরি করার জন্য। কারণ পার্লামেন্ট গঠনের উদ্দেশ্যই হচ্ছে ল মেকিং বডি, যে তুমি তৈরি করবে আইন। এবার আইন তৈরি করার জন্য কি হয়, এই লোকসভা রাজ্যসভাতে আইনটাকে পেশ করা হয় কি ফরম্যাটে, বিল হিসাবে। আমি পরে বিস্তারিত আলোচনা করছি। বিল
বা ড্রাফট হিসেবে পেশ করা হয়, যে সেখানে আলোচনা করা হয় যারা মেম্বার বা সদস্য রয়েছে তারা মিলে আলোচনা করে যে বাবু এই বিষয়ে আমরা একটা আইন তৈরি করতে চাইছি, তাহলে সেটা বিল হিসেবে পেশ করা হবে। সেখানে ভোট হবে যে কোনটা এটা ঠিক কি ভুল সে ব্যাপারে ভোট হবে। ভোট হওয়ার পরে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি যতক্ষণ না সেটাতে সাইন বা স্বাক্ষর করছে ততক্ষণ সেটা আইন হবে না। অর্থাৎ কোনো বিলে যখন রাষ্ট্রপতি তার সম্মতি বা সাইন করবে তখনই সেটা পরিণত হবে আইন বা লতে। তার মানে কোনো আইন তৈরি করার জন্য রাষ্ট্রপতি ছাড়া তো আইন হতে পারে না। সেই কারণে পার্লামেন্টের যে তিনটে অংশ তার মধ্যে রাষ্ট্রপতি একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। ওকে, আমাদের যে শাসন ব্যবস্থা সেটা আমরা নিয়েছি কোন দেশ থেকে? ব্রিটিশ আইনসভা থেকে নিয়েছি, মানে ব্রিটেনের যে আইনসভা রয়েছে ব্রিটেনের আইনসভা থেকে আমরা নিয়েছি। কারণ ব্রিটিশরা আমাদের বেশ মানে পরাধীন করে রেখেছিল এবং তাদের দ্বারা আমরা বিভিন্ন প্রভাবিত আমরা পড়েছি, যেখানে উৎস এবং প্রস্তাবনা পড়েছি, যেখানে আমরা দেখেছি পার্লামেন্টীয় ব্যবস্থা, প্রধানমন্ত্রী ব্যবস্থা, এগুলো আমরা ব্রিটেন থেকে নিয়েছি। একক নাগরিকত্বের ধারণা, আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা বিশেষ যে বিচার ব্যবস্থা সেসব আমরা গ্রহণ করেছি, মৌলিক অধিকার সেগুলো আমরা গ্রহণ করেছি। তো সেরকম ভারতের সংসদীয় ব্যবস্থার ধারণা আমরা ব্রিটেনের সংবিধান থেকে নিয়েছি। ঠিক আছে, তো ব্রিটেনের মতোই ভারতে রয়েছে দুটো কক্ষ। একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, বাই ক্যামেরালিজম বলা হয়। তার মধ্যে উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, যেটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা, যেটাকে বলা হচ্ছে হাউস অফ দ্য পিপল। এবার প্রশ্ন হতে পারে, স্যার লোকসভাকে রাজ্যসভাকে কেন কাউন্সিল অফ দ্য স্টেট বলা হচ্ছে, বা লোকসভাকে কেন হাউস অফ দ্য পিপল বলা হচ্ছে? বলেছে এত স্যার সহজ প্রশ্ন, কারণ স্যার যেটা বাংলা দেওয়া আছে তারই ইংরেজি। ব্যাপারটা সেরকম না। লোকসভায় যে নির্বাচন হয় সেখানে কি হয়, সাধারণ মানুষ যে জনগণরা ভোট দেয়, যে আমি ভোট দিলাম তুমি ভোট দিলে, লোকসভার ভোট দিলাম, ভোট দিয়ে আমরা আমাদের এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট একজনকে নির্বাচন করলাম। তো যারা ঘাটাল থেকে রয়েছে বা মেদিনীপুরের কিছু অংশে রয়েছে তাদের জন্য দীপক অধিকারী বা দেব রয়েছেন। ঠিক আছে, বাকি যে অংশ রয়েছে, বাকি আমাদের যারা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে অনেক বাবু, তারপর হচ্ছে হিরণ অনেক জায়গায়, তারপর আবার অনেক জায়গাতে আমাদের রচনা, তারপর ইউসুফ পাঠান, তো এরা হচ্ছে এমপি। তাহলে এরা কি হচ্ছে, জনগণ বা সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হয়। তার মানে এই লোকসভায় যেসব সদস্যরা হবে বা নির্বাচিত হবে তারা কি হবে, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হচ্ছে। তার মানে হাউস অফ দ্য পিপল মানে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রার্থী, সেই কারণে তাকে বলা হচ্ছে লোকসভা। ঠিক আছে, আর রাজ্যসভা যেটাকে কাউন্সিল অফ দ্য স্টেট কেন বলা হচ্ছে, সেখানে বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা এসে থাকে। মানে এই যে লোকসভার যেসব সদস্যরা রয়েছে, লোকসভার যেসব সদস্যরা রয়েছে তাদের ভোটে এমপি নির্বাচিত হলো, বা এমপি তাদের ভোটে, দেখো দু রকম নির্বাচন হয়, একটা এমএলএ নির্বাচন হয়, আবার এমপি নির্বাচন হয়। এমএলএ কারা? যারা বিধানসভার সদস্য হয়, মানে রাজ্যের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার যে সদস্য হয় তাদেরকে আমরা এমএলএ বলি। তো সেই এমএলএরা ভোট দিয়ে নির্বাচন করে যে কোন একটা রাজ্য থেকে কোন কোন সদস্য যাবে, মানে তারা কি হচ্ছে, রাজ্যের প্রতিনিধি বা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছে। সেই কারণে তাদেরকে বলা হচ্ছে, সেই কক্ষটাকে বলা হচ্ছে রাজ্যসভা। তাহলে দুটোর পার্থক্য বোঝা গেছে। লোকসভা হাউস অফ দ্য পিপল, রাজ্যসভা কাউন্সিল অফ দ্য স্টেট। ভীষণ সিম্পল ব্যাপার, কোনো অসুবিধা নেই। বলো এতটা যে আমি বোঝালাম তার মধ্যে কোনো অসুবিধে আছে কিনা, না টোটালি ক্লিয়ার বোঝা গেছে? হুম। ক্লিয়ার বোঝা গেছে? বোঝা গেল। ওকে, ভেরি গুড। এবার দেখো, লোকসভা সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। তাহলে ডাইরেক্ট ইনফরমেশন, সেগুলো আমরা আস্তে আস্তে বুঝলাম। যে লোকসভার যে সদস্যরা প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন। এই কথাটা আমি এক্ষুনি বললাম যে লোকসভার যারা মেম্বার হয় তাদেরকে জনগণ মানে আমি তুমি ডাইরেক্টলি ইলেক্টেড করব, তার মাধ্যমে আমাদের ভোট হবে, সিম্পলি আমরা করব। লোকসভার যে মেয়াদ সেটা রয়েছে 5 বছর, মানে যে নির্বাচন হবে সেটা 5 বছরের জন্য নির্বাচন হবে। 5 বছর পরে এই যে সভা সেটা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। 5 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে, তারপরে আবার লোকসভার নির্বাচন হবে। তার মানে লোকসভার সদস্যদের জনগণ কর্তৃক একদম প্রত্যক্ষভাবে নির্বাচন করা হবে,
লোকসভার মেয়াদ হবে 5 বছর, 5 বছর লোকসভার নির্বাচন হবে, 5 বছর পরে আবার ভোট হবে। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, এই যে কতগুলো সিট হবে, আসন হবে, সেটা তো ডিসাইড করা হবে। তো সেটা কিন্তু করা হয় 1971 সালের আদমশুমারির ভিত্তিতে। আদমশুমারি মানে যে সেন্সাস হয়েছিল তার ভিত্তিতে। বলবে স্যার কেন 1971 কেন? তারপরেও তো আমাদের অনেক সেন্সাস হয়েছে। লাস্ট সেন্সাস আমাদের কবে হয়েছে? 2011-তে হয়েছে। তাহলে কেন 1971 সালের সেন্সাসটাই কেন করা হয়েছে? তার কারণ আমাদের জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেভাবে পার্লামেন্টের ক্যাপাসিটি নেই। ফলে সেই কারণে যদি আমরা সেই নিয়ম অনুযায়ী করি যে কতজন লোক পিছু একটা করে হবে, তার মিনিমাম ম্যাক্সিমামের তো একটা ব্যাপার আছে। তো যখনই এটা করা হয় সেক্ষেত্রে অনেক বেশি সিট কিন্তু 2011-এ বেড়ে যাবে। সেই কারণে 1971 সালের এই যে সেন্সাস, তার ভিত্তিতে বলা হয়েছে যে এটা আমাদের 1971 সালের সেন্সাস পর্যন্তই থাকবে, যেটা আমাদের এই যে 84তম সংবিধান সংশোধন হয়েছিল, 86th অ্যামেন্ডমেন্ট, যেখানে বলা হয়েছে যে 2026 সাল পর্যন্ত এটা অপরিবর্তিত থাকবে, যে 2026 পর্যন্ত এটা অপরিবর্তিত থাকবে, যে 2011 সেন্সাস অনুযায়ী ডিসাইডেড হবে যে লোকসভাতে কতগুলো সিট থাকবে, রাজ্যসভাতে মানে আইনসভা মানে বিধানসভাতে কতগুলো সিট থাকবে, সেটা ডিসাইডেড ছিল। কারণ সেই সময় ছিল না। সেই কারণে দেখবে রিসেন্ট আমাদের যে পার্লামেন্ট ভবন তৈরি করা হয়েছে, সেটা কিন্তু এই কারণেই তৈরি করা হয়েছে যে 2026 সালে তো এটা এন্ড হয়ে যাবে। সেই কারণে 2026 সালের পরে সদস্য সংখ্যা অনেক বেশি বাড়বে। তো সেই মানে বৃদ্ধি করা সদস্য সংখ্যা যাতে সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, সেই কারণে আগে থেকে কিন্তু পার্লামেন্ট আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে? বর্তমানে লোক সংখ্যার সর্বাধিক আসন সংখ্যা 550 জন, যে 550-এর বেশি সিট লোকসভায় হবে না, যার মধ্যে রাজ্য থেকে আসবে 530 জন, আর বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল মানে ইউনিয়ন টেরিটরি থেকে আসবে 20 জন সদস্য। ঠিক আছে? বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কিন্তু 543 জন। এবার এখানে একটা জিনিস একটু বলে দিই, একটু মাথার মধ্যে থাকাটা দরকার। 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে কতগুলো সিটে ভোট হয়েছিল বা কতগুলো সিট ছিল, আর 2024-এ কতগুলো সিট আছে লোকসভাতে? দেখি, বলো দেখি। আমি এখানে বর্তমানে বললাম 2024-এ তো 543, বলেই দিলাম আমি এখানে বর্তমানে সদস্য সংখ্যা 543। 2019-এ কতজন ছিল? 543। 2019-এ 19-এ দুটো 19-এ বেশি ছিল, কারণ 552টা টোটাল ছিল তখন। দুটো তখনও বাদ হয়নি, 2020-তে বাদ হয়েছিল 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো 2019-এ এই জন্য ছিল 545টা, 2024 হয়ে গেছে 543। কারণ দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য ছিল, তার রিজার্ভেশন কিন্তু 2020-তে বাতিল করে দেওয়া হয়েছে। ওই জন্য 19-এ যেটা ছিল সেটা রয়েছে, কিন্তু 24-এর ইলেকশনের সময় সেটা আর নেই। সেই কারণে 545 19-এ ছিল, 24-এ সেটা 543 হয়ে গেছে। ওকে, খুবই সিম্পল ব্যাপার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার সদস্যের ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। যে তুমি যদি 25 বছর থাকো, 25 বছর 25 এজ যদি তোমার হয়, তাহলে কিন্তু তুমি লোকসভার সদস্য হতে পারবে। খুব সিম্পল ব্যাপার। 25 এজ বয়স হলে তুমি সদস্য হতে পারবে। তার থেকে বেশি হলেও হতে পারবে, কিন্তু কম হলে হতে পারবে না। এবার লোকসভা এবং রাজ্যসভার যে কার্যাবলী হয় সেটা কিন্তু ইংরেজি ভাষাতেও হয় আর হিন্দি ভাষাতে পরিচালনা হয়ে থাকে। বলবে তাহলে কি স্যার বাংলা জানলে হবে না? হবে, অবশ্যই হবে। তার জন্য কি দেওয়া আছে যে তুমি যদি বক্তব্য রাখতে চাও, তুমি তোমার মাতৃভাষাতেও বক্তব্য রাখতে পারো। সেই কারণে দীপক বাবু যখন একবার হচ্ছে বাংলাতে কথা বলেছিল, সেই নিয়ে অনেকে হাসাহাসি করেছিল। কিন্তু অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন তুমি তোমার মাতৃভাষাতে বক্তব্য রাখতে পারো। যারা শুনছে তাদের কানে হচ্ছে ট্রান্সলেটার স্পিকার থাকবে, তো তারা সেখানে শুনতে পারবে। কিন্তু সংসদের যে পেপার বা কার্যাবলী হবে সেটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে থাকবে। কথাবার্তা তুমি হিন্দিতে বলতে পারো, অসুবিধা নেই, কিন্তু টোটালি যে পেপার্স থাকবে সেটা কিন্তু ইংলিশে হবে। ঠিক আছে? তো এটা আমাদের জানতে হয়। এবার তুমি যদি না থাকো, তোমার লোক থাকবে, কোনো সমস্যা নেই। তুমি মানে ওই জন্য অশিক্ষিত হলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে? তো যাই হোক, এবার এই যে লোকসভার অধিবেশন, সেটা কিন্তু বছরে অন্তত দুটো লোকসভার অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। লোকসভার অধিবেশন কিন্তু বছরে 3টে করার কথা বলা হয়েছে, যে 3টে সেশনের কথা বলা হয়েছে, যে 3টে অধিবেশন যেন হয়। কিন্তু মিনিমাম অন্তত
যেন দুটো অধিবেশন বাধ্যতামূলক হয়, দুটো অধিবেশনের কম যেন না হয়, অন্তত দুটো লোকসভার অধিবেশন বাধ্যতামূলক তোমাকে করতেই হবে। তবে তিনটে করলে ভালো, তিনটেই করা হয়। এবার তিনটে অধিবেশন অনেক সময় নাও করতে পারে, কিন্তু মিনিমাম তোমার দুটো যেন না হয়, অর্থাৎ দুটো সেশনের মধ্যে যে গ্যাপ, পরীক্ষা আসতে পারে লোকসভার দুটো অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের গ্যাপ থাকতে পারে। তাহলে সিম্পলি এটা বলবো 6 মান্থ, কারণ বছরে দুটো হলে 6 মান্থ হয়। তো ম্যাক্সিমাম 6 মান্থের গ্যাপ থাকে, আর তিনটে হলে 4 মাসের গ্যাপ থাকে। তো এটা ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না, দুটো সেশন তোমাকে করতে হবেই, তুমি বাধ্যতামূলক, তোমাকে দুটো সেশনের কম যেন তোমাকে না হয়। ঠিক আছে। এবার আমাদের যে এই যে এবার যে লোকসভার যে কার্যাবলী, কতদিন লোকসভার একটা, যে লোকসভা একটা গঠন করা হলো, সেটা কতদিন থাকবে। ঠিক আছে। তো তার জন্য রয়েছে যে এটা কিন্তু 5 বছরের রয়েছে, যে 5 বছর তোমার কার্যক্রম থাকবে। তবে এটা আমাদের বাড়িয়ে দেওয়া হয়েছিল, যে 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেই সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালকে 6 বছর বাড়িয়ে, মানে 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়েছিল। কেন? তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী সেই সময় চেয়েছিল যে 6 বছর যদি টার্ম থাকে তাহলে একটু বেটার হয়। তো 6 বছর থাকার কারণে তিনি কি করেছিলেন, লোকসভার টার্মটাকে 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দিয়েছিলেন। কিন্তু তারপরে আবার 1978 সালে যখন 44তম সংবিধান সংশোধন হলো, অর্থাৎ মোরারজি দেশাই যখন এলেন, তিনি কি করলেন, টার্মটাকে আবার কমিয়ে 5 বছর করে দিলেন। তো প্রেজেন্টলি সেটাই আমাদের আছে, আগেও আমাদের প্রথম থেকে 5 বছরই ছিল। ইন্দিরা গান্ধী 76-এ এটাকে বাড়িয়ে 6 বছর করেছিল, কিন্তু সেই একটা লোকসভাই 6 বছরের হয়েছিল, তারপরে আবার এটা 5 বছরেরই হয়ে গেছে। ঠিক আছে। 1989 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 61তম সংবিধান সংশোধন। কয়েকটাই অ্যামেন্ডমেন্ট যেগুলো এখানে বলা আছে, এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন থাকে। যেখানে বলা হয়েছে যে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। আগে ভোটদান কিন্তু 21 বছরে হতো, কিন্তু 1989 সালে এটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে, যে এখন সকলেই ভোট দিতে পারে, যে কেউ জাতি ধর্ম নির্বিশেষে, ইউএএফ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার যেখানে করা রয়েছে। তো এই অ্যামেন্ডমেন্ট গুলো কিন্তু পড়তে হবে। 61তম অ্যামেন্ডমেন্ট, সেটা কোন প্রাইম মিনিস্টার ছিল? 42-এ বললাম ইন্দিরা গান্ধী, 78-এ কে বললাম, মোরারজি দেশাই, আর তাহলে 89-তে কে মোরারজি ছিল? দেশ। হ্যাঁ, 89-তে 89-এ কে ছিল? রাজীব গান্ধী, তাই তো? 89-এ কে ছিল? রাজীব গান্ধী ছিল তো নাকি? আচ্ছা, যাই হোক, তো মনে নেই। তো যখন অ্যামেন্ডমেন্টটা হয়, এটা রাজীব গান্ধীর সময় এটা করা হয়েছিল। এবার আমাদের যত বিল আছে লোকসভাতে, আমাদের বিভিন্ন ধরনের বিল আছে, আমরা একটু পরে পড়বো, সাধারণ বিল হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিল, সেটা হচ্ছে মানি বিল বা অর্থ বিল। এবার এই মানি বিল কিন্তু সমস্ত, মানে দুটো হাউসে করা যায় না, কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। এবার মানি বিল মানে কোন বিল? মানি বিল মানে যে বিলের মধ্যে অর্থ সংক্রান্ত কিছু ব্যাপার থাকবে। মানে তার মধ্যে আবার কিন্তু তোমার নয় যে কোনো ট্যাক্স বাড়ানো হচ্ছে সেরকম না। মানে ট্যাক্স বাড়ানো হচ্ছে সেরকম কোনো ফাইন সেই সব ব্যাপার নয় কিন্তু। বিশেষ কথা, মানি বিল মানে হচ্ছে যেমন জিএসটি, জিএসটি এক ধরনের মানি বিল। ঠিক আছে। তাহলে সেরকম মানি বিল যদি কোনো কিছু হয়, সেটা কিন্তু শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যাবে, রাজ্যসভাতে উত্থাপন করা যাবে না, লোকসভাতে উত্থাপন হবে। লোকসভাতে পাস হলেই হবে, রাজ্যসভা যা বলুক বলতে পারে, তার কোনো অসুবিধা নেই। তবে মানি বিল উত্থাপনের আগে সেটা কিন্তু রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হবে। রাষ্ট্রপতি যদি সম্মতি দেয়, তখনই মানি বিল উত্থাপন করা যায়। তা রাষ্ট্রপতি যদি বলে যে হ্যাঁ এই সংক্রান্ত তোমরা একটা বিল তৈরি করো, সেই সম্মতি যদি রাষ্ট্রপতি দেয়, তখনই মানি বিল তোলা যাবে। এবার রাষ্ট্রপতি আবার বাউন্ডেড কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। তো মোদ্দা কথা এটাই যে প্রধানমন্ত্রী যেটা বলবে বাবু সেটাই হবে। ঠিক আছে। তো রাষ্ট্রপতির সম্মতি ছাড়া মানি বিল উত্থাপন করা যায় না, আর মানি বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। এবার আমরা মানি বিল সম্পর্কে একটু পরে আলোচনা করছি কি ব্যাপার। এবার 104তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল, 104তম অ্যামেন্ডমেন্ট, যেটা একদম শেষের দিকে, সেখানে তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ কিন্তু বাড়ানো হয়েছিল, যেটা 2000 সালে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2020-তে। তো যেটা হয়েছিল সেখানে এটা বলা হয় যে তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ বাড়ানো হয়েছিল, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কিন্তু সংরক্ষণ
সরিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে প্রেজেন্টলি আর অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কিন্তু কোনো রিজার্ভেশন নেই। ঠিক আছে? তো যখন সংবিধান কার্যকরী হয়েছিল তখন তপশিলি জাতিদের জন্য মানে এসসিদের জন্য রিজার্ভেশন ছিল 79, 79টা। এখন সেটা বর্তমানে হয়েছে 84, 84টা। ঠিক আছে? তপশিলি জাতিদের জন্য আগে ছিল 41টা সংরক্ষণ, এসটিদের জন্য এখন সেই জায়গায় সংরক্ষণ রয়েছে 47টা, মানে এখানেও সিট বাড়ানো হয়েছে। কোনো অসুবিধা নেই, জনসংখ্যা বেড়েছে। আর প্রথম যে লোকসভা গঠন করা হয়েছিল সেটা কিন্তু 1952 সালে প্রথম লোকসভা গঠন করা হয়েছিল। প্রথম লোকসভা, ফার্স্ট যে লোকসভা ইলেকশন হয়েছিল সেটা কিন্তু 1952-তে। বলবে কেন স্যার 52-তে কেন? কারণ সিম্পল ব্যাপার, 1947 সালে আমাদের যে 1947-এ ভারত স্বাধীন হয়। তো 1947 সালে থেকে তো অ্যাকচুয়ালি 46-এ গঠিত হয়েছিল যে ক্যাবিনেট মিশনের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার। তো এই কারণে 1947 থেকে 5 বছর পরে কবে হয়? 1952 সাল হয়। সেখানে প্রথম যে লোকসভা গঠিত হয়েছিল 1952 সালে হয়েছিল। তার মানে কেউ যদি বলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে, সে 1947 সালে বলবে জওহরলাল নেহেরু। কিন্তু 1947 সালে জওহরলাল নেহেরু কিন্তু কোনো নির্বাচিত ভাবে প্রধানমন্ত্রী হয়নি। সেই সময় তাকে ক্যাবিনেট মিশনের আন্ডারে ক্রাউন মানে মহারানীর আন্ডারে শপথ গ্রহণ করে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ নির্বাচিত প্রধানমন্ত্রী যখন হবেন সেটা কিন্তু 52-র সময় যেটা সেটা হবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, লোকসভা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এবার আমরা একটু রাজ্যসভা সম্পর্কে জানবো। রাজ্যসভার যে সদস্য সংখ্যা সেটা সর্বাধিক 250 হতে পারে প্রেজেন্ট ডে অনুযায়ী। এবার বাড়বে। তার মধ্যে 238 জন আসবে বিভিন্ন রাজ্য থেকে, আর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে বিধানসভা রয়েছে তাদের সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এবার এই বিধানসভার সদস্য মানে কারা? সেটাই আমরা বললাম এমএলএ। তার মানে এই যে রাজ্যসভার সদস্যরা, এবার এরা কিন্তু বিভিন্ন রাজ্যের যে এমএলএ রয়েছে, স্টেটের এমএলএ, তারা ভোট দিয়ে একে নির্বাচিত করছে। তার মানে এই যে রাজ্যসভার সদস্যরা তারা পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছে এবং আসছে কিসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে? সেই রাজ্যের প্রতিনিধি বা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছে। সেই জন্য রাজ্যসভাকে রাজ্যের সভা বা কাউন্সিল অফ স্টেটস বলা হচ্ছে। ওকে? এই এমএলএ যারা রয়েছে তারা নির্বাচিত করছে, এই জন্য এদেরকে বলা হয় রাজ্যসভা, রাজ্যসভার সদস্য। ওকে? এবার এই 238 জন ছাড়াও যে আর 12 জন, তাহলে আর 12 জনকে কি হয়? রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন বিভিন্ন ক্ষেত্র থেকে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, মানে কোনো মানে যারা সিনেমায় অবদান রেখেছে, সমাজ সেবায় অবদান রেখেছে, সেরকম অনেককে এরকম অ্যাপয়েন্ট করা হয়। যেমন রেখাকে দেওয়া হয়েছিল, সচিন তেন্ডুলকারকে স্পোর্টস থেকে দেওয়া হয়েছে, কিন্তু অনেকে সচিন তেন্ডুলকারকে অ্যাপয়েন্ট করা নিয়ে অনেকে বলেছিল যে স্পোর্টস তো কোনো ক্যাটাগরি নেই। তো সেক্ষেত্রে সচিন তেন্ডুলকারকে যদি প্রশ্ন করা হয় যে সচিন তেন্ডুলকারকে রাজ্যসভায় যে মনোনীত করা হয়েছিল সেটা কোন গ্রাউন্ডে, বলতে পারবে কোন গ্রাউন্ডে করা হয়েছিল? এই চারটের মধ্যে কোন গ্রাউন্ডে? পারবে? কোনো আইডিয়া আছে? স্পোর্টস কিন্তু কোনো ক্যাটাগরি নয়, তাহলে কি হতে পারে? সোশ্যাল সার্ভিসের জন্য নাকি? হ্যাঁ, সমাজ সেবা বা সোশ্যাল সার্ভিসের জন্য। ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হুম? এবার এই যে রাজ্যসভার যে সদস্যরা রয়েছে তাদের মেয়াদ কিন্তু রয়েছে 6 ইয়ার। 6 বছরের একটা মেয়াদ কাল রয়েছে। 6 বছরের মধ্যে মানে 6 বছরের একটা মেয়াদ থাকে, তবে 6 বছর পরে যে তাদের যে সভা ডিসলভ হচ্ছে সেরকম নয়। 2/3 মানে 2 বছর অন্তর প্রত্যেক 1/3 সদস্য অবসর নিয়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে? মানে সমান এই যে সভা সেটা রয়ে যাচ্ছে, কিন্তু টোটাল যে সদস্যরা তারা 6 ইয়ার্স এর মানে একটা মানে টার্ম তারা উপভোগ করছে। যেমন ধরো কোনো একজন ব্যক্তিকে 2000 সালে অ্যাপয়েন্ট করা হলো, 2000 সালে কিছু মানে 1/3 এক তৃতীয়াংশ সদস্যকে অ্যাপয়েন্ট করা হলো। 2002 সালে আবার 1/3 কে করা হলো। 2004 সালে আবার 1/3 কে অ্যাপয়েন্ট করা হলো। এবার যখন 2006 সাল এলো তখন এই যে 2003-এর যে 1/3 তাদেরকে অবসর করিয়ে আবার 2006 সালে নতুন 1/3 অ্যাপয়েন্ট করা হলো। 2008 সালে যারা 2002 সালে অ্যাপয়েন্ট হয়েছিল তাদের অবসর করিয়ে 2008 সালে আবার নতুন করা হলো। ফলে কি হলো? প্রত্যেক 2 বছর অন্তর 1/3 সদস্য করে অবসর নিচ্ছে, কিন্তু মানে সভাটা কিন্তু কখনো ভেঙে যাচ্ছে না।
সভাটা সবসময় স্টেবল রয়েছে, সেই কথাটাই বলছে যে রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। লোকসভার অবলুপ্তি ঘটে কিন্তু রাজ্যসভার অবলুপ্তি ঘটে না। ওই জন্য রাজ্যসভাকে কিন্তু কখনো ভেঙে দেওয়া যায় না, এটা এটা হচ্ছে স্থায়ী কক্ষ। ওকে, এবার রাজ্যসভার যদি কেউ সদস্য হতে চায় তাহলে তাকে ন্যূনতম 30 বছর বয়স্ক হতে হবে। যেমন লোকসভার সদস্য হতে গেলে 25 বছর হলেই হবে, রাজ্যসভার সদস্য হতে গেলে তোমার মিনিমাম 30 বছর এজ হতে হবে, 30 বছরের কম হলে হবে না, মিনিমাম 30 বছর বয়স কিন্তু তোমাকে হতে হবে, তাহলে তুমি সেখানকার সদস্য হতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এই যে নির্বাচন হয় সেটা কিন্তু হয় রাজ্যসভা বিধানসভা সদস্যের দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব, মানে সিঙ্গল ট্রান্সফারেবল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভোট হয় একক হস্তান্তরযোগ্য, মানে একটা ভোট মানে একজনেরই হাতে ভোট হবে এরকম নয় যে অন্য কেউ ভোট দিতে পারবে। সমানুপাতিক প্রতিনিধিত্ব মানে যে রাজ্যের জনসংখ্যা যত বেশি হবে সেই রাজ্যের যে সদস্য হবে, যে এমএলএ হবে, তার ভোটের ভ্যালু তত বেশি হবে। যেমন উত্তরপ্রদেশের লোক সংখ্যা কোনো একটা কনস্টিটিউয়েন্সি লোকসভার বা মানে অঞ্চলের জনসংখ্যা বেশি, তাহলে তার একটা এমপির বা এমএলএ এর ভোটের ভ্যালু কিন্তু অনেক বেশি হবে। সেটার কথাই বলা আছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব, মানে যত বেশি জনসংখ্যা তত তোমার ভোটের ভ্যালু হবে। ওকে, এবার এই যে রাজ্যসভার যে সভাপতি সে কে হয়, উপরাষ্ট্রপতি। যে উপরাষ্ট্রপতি হন তিনি পদাধিকার বলেই রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে। এবার কেউ যদি পদাধিকার বলে কোনো জায়গার চেয়ারম্যান হয় তাকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে এক্স অফিসিও। এক্স অফিসিও হিসেবে বলা হয়। এক্স অফিসিও মানে যে উপরাষ্ট্রপতি হবে সেই রাজ্যসভার চেয়ারম্যান হবে, মানে আলাদা করে কোনো রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু অ্যাপয়েন্ট করা হয় না। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার এই যে উপরাষ্ট্রপতি যে অ্যাপয়েন্ট করা হয়, উপরাষ্ট্রপতি যে অ্যাপয়েন্ট করা হয় তিনি কিন্তু রাজ্যসভার সভাপতি হিসেবে কোনো বেতন বা ভাতা পান না। যে এরকম নয় যে তিনি একজন উপরাষ্ট্রপতি তো তিনি তাকে হচ্ছে মানে কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট তাকে স্যালারি বা কোনো কিছু দেওয়া হবে সেরকম নয়। রাজ্যসভার সভাপতি বলে কিন্তু তিনি বেতন পান না, তিনি উপরাষ্ট্রপতি হিসাবে। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, উপরাষ্ট্রপতিকে যে স্যালারিটা দেওয়া হয় সেটাকে কিন্তু কোনো উপরাষ্ট্রপতি হিসেবে তাকে কিন্তু কোনো স্যালারি দেওয়া হয় না। ঠিক আছে, তাকে স্যালারি দেওয়া হয় রাজ্যসভার সভাপতি হিসেবে তাকে স্যালারি দেওয়া হয়। মানে উপরাষ্ট্রপতি যদি সাপোজ ধরো কোনো সময় উপরাষ্ট্রপতি নেই, মানে উপরাষ্ট্রপতি হয়তো পদত্যাগ করেছে, তাহলে তার অনুপস্থিতিতে এই যে ডেপুটি চেয়ারম্যান রয়েছে সেই ডেপুটি চেয়ারম্যান কিন্তু তার স্যালারি পাবে। মানে রাষ্ট্রপতির যেমন একটা স্যালারি হয় যে সে যেহেতু রাষ্ট্রপতি রয়েছে সেই জন্য স্যালারি, কিন্তু উপরাষ্ট্রপতির কিন্তু আলাদা করে কোনো স্যালারি হয় না। রাজ্যসভার যেহেতু সভাপতির একটা স্যালারি রয়েছে, যে রাজ্যসভার সভাপতি হবে সে স্যালারিটা পাবে। এবার তিনি যখন অনুপস্থিত থাকবেন তাহলে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান থাকবে, যে ডেপুটি চেয়ারম্যান রয়েছেন তিনি কি করবেন, সভাটা পরিচালনা করবেন, তিনি তখন সেই বেতনটা পাবেন। তখন কিন্তু যেহেতু উপরাষ্ট্রপতি নেই তার কিন্তু কোনো বেতন নেই, বলবে তাহলে স্যার ডেপুটি চেয়ারম্যান তখন কি হবে, তিনি তার যে স্যালারিটা পেতেন সেটা তখন তিনি পাবেন না, তিনি তখন সভাপতি হিসাবে স্যালারি পাবেন। মনে রাখবে সরকারের কোনো জিনিসে কেউ কিন্তু ডবল স্যালারি কিন্তু পায় না। ঠিক আছে, এটা মনে রাখবে, সরকারি কোনো জিনিসে কেউ যদি দুটো ডিউটি করে এই নয় যে দুটো স্যালারি পাবে, সে কম্বাইন্ড ডিউটির জন্য একটা এক্সট্রা স্যালারি পায়, কিন্তু কখনো দুটো স্যালারি কিন্তু কাউকে দেওয়া হয় না, সে দুটো কাজ করছে দুটো স্যালারি এরকম কিন্তু হয় না। ঠিক আছে, তো এবার সে যখন ডেপুটি চেয়ারম্যান হবে, সে তো সভাপতি যখন হবে সে তো ডেপুটি চেয়ারম্যান আর থাকছে না, ফলে তার সভাপতির বেতন সে পাবে, ডেপুটি চেয়ারম্যান হিসেবে কোনো বেতন পাবে না। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবে, উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সভাপতি হিসেবে বেতন পান, উপরাষ্ট্রপতির কিন্তু আলাদা করে কোনো স্যালারি হয় না।
ঠিক আছে। এবার এই যে ডেপুটি চেয়ারম্যান তিনি কিন্তু এই সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। রাজ্য যেমন উপরাষ্ট্রপতি সে কিন্তু আলাদা করে নির্বাচন হয়, কিন্তু ডেপুটি চেয়ারম্যানের কিন্তু কোনো নির্বাচন হয় না। ওই যে রাজ্যসভার যারা মেম্বার রয়েছেন তাদের মধ্য থেকেই একজনকে ডেপুটি চেয়ারম্যান করে দেওয়া হয়। যদি কোনো সময় উপরাষ্ট্রপতি অনুপস্থিত থাকেন তখন সেটা হবে। যেমন আমাদের হচ্ছে জগদীপ ধন যখন চলে গেলেন, ডেপুটি চেয়ারম্যান যিনি তিনি উপরাষ্ট্র সামলাচ্ছেন। রাজ্যসভার প্রথম অধিবেশন বসেছিল 13ই মে 1952, কারণ 1952তেই ফরমেশন হয়েছিল। আর এই রাজ্যসভার রাজ্যের যে জনসংখ্যার অনুপাতে রাজ্যসভার আসন বন্টিত হয়, এই কথাটাই আমি বললাম যে যত বেশি তোমার জনসংখ্যা হবে তত বেশি তোমার সিট হবে। খুবই সিম্পল ব্যাপার, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা। এবার লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন, অনেক সময় কি হয় জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন হয়ে থাকে। এবার ব্যাপারটা কি, যৌথ অধিবেশন কখন হয়? ব্যাপার হয় যখন কোনো বিলকে কেন্দ্র করে, কোন একটা বিল এসছে, সেই বিলকে কেন্দ্র করে সংসদের দুটি কক্ষের মধ্যে অচল অবস্থার সৃষ্টি হয়। হতেই পারে কোনো একটা সময় যে কোনো একটা বিল এসছে যেখানে লোকসভা বলছে হ্যাঁ আমরা এগ্রি করছি, রাজ্যসভা বলছে না আমরা এগ্রি করছি না। ঠিক আছে, লোকসভা বলছে আমরা এগ্রি করছি, রাজ্যসভা বলছে কোনো এগ্রি করছি না। তখন কি হবে, সেই বিলটা হবে না, তখন একটা অচল অবস্থার সৃষ্টি হবে যে না বিলটা পাস করা যাবে না। তখন কি হবে, তখন রাষ্ট্রপতি কি করবে, যৌথ অধিবেশনের তলব করবে। মানে তিনি যৌথ অধিবেশন আহ্বান করবেন যে তোমরা মানে যেহেতু সম্মত হতে পারছো না একসাথে এসো, একসাথে এসে বসো, এটা পাস করানো যায় কিনা দেখো। ঠিক আছে, এবারে যৌথ অধিবেশন কিন্তু যে সব সময় অসম্মত হলে সেরকম হয় সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে কোনো যদি মানি বিল হয়, অর্থ বিল হয়, ঠিক আছে, অথবা কোনো যদি সংবিধান সংশোধন বিল হয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হয়, তখন কিন্তু কোনো যৌথ অধিবেশন ডাকা হয় না। বলবে স্যার কেন, তখন কেন হয় না? কারণ এই মানি বিল আর কনস্টিটিউশনাল বা সংবিধান সংশোধন বিল, এখানে লোকসভা যেটা বলবে সেটাই হবে। এখানে রাজ্যসভা হ্যাঁ বলুক না বলুক কোনো ম্যাটার করে না, লোকসভা যা বলবে ওকে। ফলে যদি এটাই যদি হয় যে একটা বিলে লোকসভার সেটাই হচ্ছে সর্বোপরি লোকসভা, তাহলে সেখানে জয়েন্ট সেশন করার কোনো গুরুত্ব কি রয়েছে? গুরুত্ব নেই। সেই কারণে এই দুটো বিলের ক্ষেত্রে কোনো যৌথ অধিবেশন ডাকা হয় না। এবার এই লোকসভার আর যখন যৌথ অধিবেশন হয় বলবে সেখানে তো রাজ্যসভার সদস্যরাও আসছে, লোকসভার সদস্যরাও আসছে, তাহলে সভাপতিত্ব কে করবে? লোকসভার যে সভাপতি সে করবে না রাজ্যসভার সভাপতি সে করবে? তাহলে সভাপতিত্ব করবে কে, লোকসভার স্পিকার। কারণ লোকসভার সদস্য সংখ্যা বেশি, তিনি এর সভাপতিত্ব করবেন। এবার তিনি যদি না থাকেন তার জায়গায় লোকসভার যে ডেপুটি স্পিকার রয়েছেন তিনি তার সভাপতিত্ব করবেন। তো জেনারেলি স্পিকার যিনি হন তিনি এটা করেন, উপরাষ্ট্রপতি কিন্তু এখানে করেন না। তার মানে লোকসভার যেহেতু জোর বেশি সেই জন্য তার সভাপতি এখানে বসবে, ব্যাস। এবার এখানেও কি হবে, যৌথ অধিবেশনে উপস্থিত ভোটদানকারীর মধ্যে সংখ্যা গরিষ্ঠতার দ্বারা পাস করা হয়। মানে যার সংখ্যা বেশি হবে সে হবে। তার মানে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছো, লোকসভার সদস্য 550 জন, যাই হোক এখন 543 জন। ঠিক আছে, লোকসভার সদস্য 543 জন, রাজ্যসভার সদস্য 250 জন, 250 জন। তার মানে দেখো ডবলের থেকেও বেশি। তাহলে যদি কোনো একসাথে যদি কোনো ভোট হয়, কোনো বিল যদি লোকসভা হ্যাঁ বলে রাজ্যসভা না বলে, তাহলে যৌথ অধিবেশন হলে সেখানে লোকসভাই তো সেখানে হ্যাঁ হবে, কারণ তার সদস্য সংখ্যা বেশি রয়েছে, ব্যাস। কারণ ব্যাপারটা এই যে জয়েন্ট সেশন করার কোনো গুরুত্বই নেই। জয়েন্ট সেশনে যদি লোকসভা হ্যাঁ বলে, মানে রাজ্যসভা হ্যাঁ বলে, লোকসভা না বলে, তাহলে জয়েন্ট সেশনের গুরুত্বটাই কি থাকবে? কারণ এখানে তো ব্যাপারটা সংখ্যাগরিষ্ঠদের দ্বারা ভোট, তাহলে এই জন্য লোকসভার ক্ষমতা এখানে সবচেয়ে বেশি থাকে। তো না বললে নাই হবে, যেটা লোকসভা বলবে সেটাই হয়। এখনো পর্যন্ত এরকম 3বার জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন হয়েছে। প্রথম হয়েছিল একবার পণ প্রথা বিরোধী ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1960। ভাবো যে ডাউরি আটকানোর জন্য সেই সময় জয়েন্ট সেশন করতে হয়েছিল। যাই হোক, ব্যাংকিং সার্ভিস কমিশন বিল যেটা 1977 1977 সালে করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, 1977-এ, সেই সময় যখন ওই ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছিল সেকেন্ড টাইম, সেই সময় হয়েছিল। সন্ত্রাসবাদ বিরোধী আইন প্রিভেনশন অফ টেরোরিজম বিল 2002 সালে, যে আমাদের পার্লামেন্ট এটা হয়েছিল, তারপরে বিল আনা হয়েছিল, ব্যাস। তো কেন, কারণ কংগ্রেস বলছে না করতে দেবো না। কেন, কারণ কংগ্রেস তো সব সন্ত্রাসবাদীদেরকে মদত দেওয়ার জন্য তারা তো আছে, তো কোনো সমস্যা নেই। কারণ স্বাভাবিক কথা, তো তাদের একটা সমস্যা আছে। ওই কারণে বিজেপি সরকার তখন অটল বিহারী বাজপেয়ী স্যার ছিলেন, তো তাকে পাস করাতে জয়েন্ট সেশন করতে হয়েছে।
তাহলে ভাবতে পারছো যে আমাদের মানে দেশের মধ্যেই যদি এত শত্রু থাকে তাহলে আর কি হবে, কিছু করার নেই। মানে আমরা সমস্যার মধ্যে তো আমরা পড়বোই, কি আর করবে। Okay, আচ্ছা নেক্সট। এবার সংসদের ক্ষমতা, সংসদের কি কি পাওয়ার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, যে আমাদের যে সংসদ রয়েছে তার পাওয়ার কি কি রয়েছে। যে আমাদের কেন্দ্র তালিকাভুক্ত এবং যুগ্ম তালিকাভুক্ত যে কোনো বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে। স্বাভাবিক কথা, আমাদের আমরা তিনটে লিস্ট পড়েছি, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। তাহলে কেন্দ্র তালিকায় তো কেন্দ্র সরকার তো আইন প্রণয়ন করছে, রাজ্য তালিকাতে রাজ্য করছে, যুগ্ম তালিকাতে কিন্তু আইন প্রণয়ন করে কেন্দ্র রাজ্য মিলিতভাবে। তার মানে সংসদ বা পার্লামেন্ট কেন্দ্র যুগ্ম তালিকাতে করে। আবার এটা মনে থাকবে, বিশেষ ক্ষেত্রে সংসদ যদি চায় রাজ্য তালিকাভুক্ত বিষয়েও কিন্তু আইন প্রণয়ন করতে পারে, সেটা সাধারণ অবস্থায় নয়, তার জন্য এক ধরনের স্পেশাল রেজলিউশন হয়, সেগুলো আমি আলোচনা করবো না, সেগুলো আলোচনা করলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, কেন্দ্র সরকার যদি মনে করে রাজ্যের কোনো বিষয়ে মাথা গলাবে সে কিন্তু করতেই পারে, কিন্তু সাধারণত করে না, কিন্তু এটা চাইলে সে কিন্তু করতে পারে। এবার সংসদের যখন অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ইস্যু করে। আমরা পড়েছি অর্ডিন্যান্সের আর্টিকেল কত, রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স ইস্যু করে তার আর্টিকেল কত মনে আছে, কোন আর্টিকেল অর্ডিন্যান্স ইস্যু করে রাষ্ট্রপতি? 123 হুম, 123 রাষ্ট্রপতি। 123। রাজ্যপাল হলে? রাজ্যপাল হলে 213। 213। খুব সিম্পলি মনে রাখা যায়, একটু ঘুরিয়ে দিলে উত্তরটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। ঠিক আছে, তো রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স ইস্যু করে সেটা কিন্তু এরকম নয় যে রাষ্ট্রপতি বলে দিয়েছে বলে কার্যকরী হয়ে যাচ্ছে, সেরকম নয়। সেটা কিন্তু সংসদে অনুমোদিত হতে হয়, যখন সেশন বসে তার 6 উইক বা 6 সপ্তাহের মধ্যে এটা কিন্তু পাস করতে হয়, তার মানে অর্ডিন্যান্স তাকে পাস করতে হয়। দেশের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা কিন্তু সংসদের গুরুত্বপূর্ণ কাজ। কোনো মন্ত্রী কিছু করছে বা কেউ কিছু করছে, তাহলে তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বা যে কোনো ধরনের মানে নিয়ন্ত্রণ সেটা সংসদ করে থাকে। সংসদ কি করে, মন্ত্রিসভা গঠনে ভূমিকা গ্রহণ করে, কারণ এই সংসদ থেকেই তো মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে, যে সংসদের যারা মেম্বার তাদের মধ্যে থেকে মন্ত্রিসভা গঠন হয়। এবার এই মন্ত্রিসভা তার সমস্ত প্রকার কাজের জন্য লোকসভার কাছে দায়িত্বশীল বা রেসপন্সিবল থাকে। কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব বা আস্থা হারায় তাহলে সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে, এটাই বলা আছে। কোনো শাসক দল যদি আস্থা হারায় তখন কিন্তু সমস্ত মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। তাহলে বোঝা গেছে যে এগুলোকে বলে কালেকটিভ রেসপন্সিবিলিটি, মানে একজনের কারণে সবাই ডুববে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অর্থ বিল, মানি বিল এবং বাজেট কিন্তু লোকসভাতেই উত্থাপন করা হয়ে থাকে। মানে অর্থ বিল প্রথমে বললাম, আর বাজেট, বাজেট এক ধরনের মানি বিল, সেটাও কিন্তু লোকসভায় হয়ে থাকে। লোকসভার মধ্যে আর কি কি জিনিস আছে, সরকারি হিসাব কমিটি, সরকার যে বিভিন্ন ধরনের হিসাব করে কোন খাতে কি খরচ সেটা, আনুমানিক ব্যয় হিসাব কমিটি, যে কোথায় কি খরচ হতে পারে তার কমিটি, এবং মহাগণনা পরীক্ষক নিয়োগ। মহাগণনা পরীক্ষক বলতে ইংরেজিতে কি বলে, পারা যাবে বলো, মহাগণনা পরীক্ষক বলতে? ক্যাক। হ্যাঁ, ক্যাগ। ক্যাগ কি করে, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অডিট করে। ঠিক আছে, কোথায় কি খরচ হয়েছে না হয়েছে সে অডিট করে। কেন্দ্র সরকার রাজ্য সরকার সবার কিন্তু অডিট করে ক্যাগ। তো সেই ক্যাগকেও কিন্তু অ্যাপয়েন্ট করা হয়ে থাকে লোকসভাতে, যে কোথায় কি হিসাব টিসাব হচ্ছে সবকিছু। তারপরে লোকসভার দায়িত্ব কত বেশি বুঝতে পারছো। রাষ্ট্রপতি যদি কোনো জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করে সেটা কি হয়, সেটা কিন্তু 1 মাসের মধ্যে সংসদের দ্বারা অনুমোদিত হতে হয়। যদি জরুরি অবস্থা সংসদ অনুমোদন না করে সেটা কিন্তু খারিজ হয়ে যায়, মানে এখন আর হয় না। এবার যদি রাজ্য জরুরি অবস্থা হয়, যদি কোনো স্টেটের এমার্জেন্সি হয় তখন কিন্তু সেটা 2 মাসের মধ্যে উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হতে হয়, লোকসভা রাজ্যসভা দ্বারা। তার মানে বুঝতে পারছো এখানেও ব্যাপার রয়েছে, সংসদের পাওয়ার রয়েছে। বর্তমানে যদি জরুরি অবস্থা জারি করতে হয়, এমার্জেন্সি ইস্যু করতে হয়, তার পূর্বে কিন্তু সংসদের অনুমোদন প্রয়োজন। সংসদ যদি বলে যে হ্যাঁ আমার হচ্ছে এ করতে হবে, যে সংসদ যদি মানে অ্যাপ্রুভ করে তখনই কিন্তু জরুরি অবস্থা জারি। এখন আগে কি হতো, ইন্দিরা গান্ধী অর্ডিন্যান্স করে জরুরি অবস্থা জারি করে দিত, কিন্তু এখন হলে হবে না। এখন যতক্ষণ না পার্লামেন্ট অ্যাপ্রুভ দিচ্ছে জরুরি অবস্থা কিন্তু তার মধ্যে হবে না। এই জন্য এখন দেখা যায় জরুরি অবস্থা হয় না। ওই লাস্ট 71-এ যে হয়ে গেছে, 75-এ যে ইন্দিরা গান্ধী করেছে, তারপরে আর কিন্তু জরুরি অবস্থা হয়নি।
তো আর্টিকেল 368 নম্বর ধারা অনুসারে সংবিধান সংশোধনের ক্ষমতা কার রয়েছে? পার্লামেন্ট বা সংসদের হাতে রয়েছে। আর কেউ সংবিধান সংশোধন করতে পারে না। এবার সংবিধানের যে সাংসদ রয়েছে, যারা এমপি রয়েছে বা এমএলএ রয়েছে, তাদের কিন্তু বিশেষ কিছু ক্ষমতা রয়েছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 107, যেখানে আমাদের সাংসদ বা যারা এমপি রয়েছে তাদের বিশেষ কিছু অধিকার রয়েছে। কি কি অধিকার? প্রথমত বাক স্বাধীনতা। বলবে স্যার সে তো আমারও আছে, সে তাদের আবার স্পেশাল কি না? তাদের একটু স্পেশাল পাওয়ার রয়েছে। এখানে 105 নম্বর ধারা অনুসারে বলা হয়েছে যে সংসদের বাক স্বাধীনতা করা রয়েছে। কি বাক স্বাধীনতা? সংসদের অভ্যন্তরে যদি কোনো সংসদের উক্তির জন্য কোনো ব্যক্তিকে আদালত কর্তৃক অভিযুক্ত করা যাবে না। সংসদের মধ্যে কিছু একটা কেউ কাউকে কিছু একটা বলে দিয়েছে, তুমি তার জন্য কোর্টে চলে যেতে পারবে না। বলবেন না স্যার এটা আবার, এটা তো এরকম কোনো ব্যাপার নেই, এই তো কিছুদিন আগে হচ্ছে রাহুল গান্ধী কি একটা বলেছিল মোদিকে, সেই জন্য তার তো সদস্য পদ চলে গেল, কোর্টের রায় দিল। তো সেটা তো সে সংসদের মধ্যে বলেনি, সে সংসদের বাইরে বলেছে, জনসভায় বলেছে। ঠিক আছে? সেই জন্য তার কিন্তু আদালত দ্বারা সে অভিযুক্ত হয়েছে। কিন্তু সংসদের মধ্যে যদি কেউ কাউকে কোনো উক্তি করে, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে তুমি কোর্টে যেতে পারবে না। তার মানে কি তার কোনো শাস্তি হবে না? হ্যাঁ, হতে পারে। যদি স্পিকার মনে করে তাকে কোনো শাস্তি প্রোভাইড করতে পারে। এর বাইরে কেউ কিন্তু দিতে পারবে না। কোর্টে তুমি যেতে পারবে না সংসদের মধ্যে কোনো ব্যাপার হলে। তাহলে বাক স্বাধীনতা রয়েছে। তাহলে সংসদের মধ্যে যে যাকে খুশি যত খুশি যা খুশি বলে দিতে পারে, কোনো চাপ নেই। ওই জন্য দেখবো হই হট্টগোল হয়, যে চিৎকার করে, যে যাকে খুশি যা ইচ্ছা বলে, কোনো চাপ নেই। ঠিক আছে? নেক্সট হচ্ছে গ্রেপ্তার হওয়ার ক্ষেত্রে ছাড়। যে সংসদের অধিবেশন চলাকালীন কোনো সদস্যকে যদি দেওয়ানি মামলায় গ্রেপ্তার করা যাবে না। যখন অধিবেশন চলছে, কোনো দেওয়ানি মামলা, কোনো টাকা চুরি করেছে, কোনো কিছু করেছে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? কিন্তু তবে হ্যাঁ হবে, হওয়ার আগে স্পিকারের কাছে অনুমোদন নিতে হবে। কোনো যদি এমপি যদি কোনো কিছু টাকা চুরি করে বা এ করে, তাকে অ্যারেস্ট কিন্তু পুলিশ গিয়ে ঝট করে তাকে অ্যারেস্ট করতে পারবে না। তার আগে 14 দিন আগে নোটিশ দিতে হবে যে আপনার এরকম বিরুদ্ধে হচ্ছে। 14 দিন আগে নোটিশ দিতে হবে, তার মধ্যে যদি সে সলভ করে ভালো, বা স্পিকারের কাছে বলতে হবে যে এরকম তার বিরুদ্ধে এরকম এসছে, তো আমরা অ্যারেস্ট করতে চাই, আপনি পারমিশন দিন। সে পারমিশন দিলে তখনও হবে। তবে মনে রাখবে, এটা কিন্তু ফৌজদারি বা নির্বর্তনমূলক আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে কেউ যদি কাউকে মার্ডার করে বা কাউকে যদি রেপ করে, সেগুলো কিন্তু পরে ফৌজদারি, তখন কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাবে। বা নির্বর্তনমূলক আইন, নির্বর্তনমূলক মানে প্রিভেন্টিভ ডিটেনশন, মানে তার বিরুদ্ধে সন্দেহ সে ভারতের যে মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেন্সিটিভ তথ্য বিদেশে পাচার করছে, দেশ বিরোধী কাজ করছে, তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো ছাড় নেই। তাহলে ফৌজদারি বা নির্বর্তনমূলক আইনের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়। তখন কিন্তু স্পিকারের অনুমতি ছাড়াই তাকে তুলে নিয়ে যাবে। তৃতীয়ত কি? সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত না থাকার স্বাধীনতা। এবার তার বিরুদ্ধে কোনো কিছুতে সাক্ষী হিসাবে তাকে ডাকছে, কিন্তু সংসদের পার্লামেন্টের অধিবেশন চলছে। এবার তোমার দেখো, তোমাকে যদি কোনো জায়গায় সাক্ষী হিসাবে ডাকা হয়, তুমি পড়িমড়ি সব জায়গায় ছুটি নিয়ে তোমাকে কিন্তু যেতে হবে। তুমি যদি না যাও, তোমাকে কিন্তু গ্রেপ্তার করার আদেশ কিন্তু কোর্ট দিয়ে দেবে। ফলে আদালতে যদি কখনো ডাকে, যে হিয়ারিং থাকে, তুমি পড়ো মরো যেরকম করে হোক তোমাকে পৌঁছাতে হবে। ঠিক আছে? নাহলে কোর্ট কিন্তু বলবে, হ্যাঁ সে সাক্ষী কোথায় নেই কেন, চলো তুলে আনো তাকে। কোর্ট পুলিশ তখন তোমাকে অ্যারেস্ট করে আনবে। ঠিক আছে? কিন্তু পার্লামেন্টের অধিবেশন, কোন যদি এমপির বিরুদ্ধে সাক্ষীর কথা বলা হয়, সে যদি পার্লামেন্টের অধিবেশন চলে, তখন কিন্তু তাকে ডাকা যাবে না। পার্লামেন্ট যদি অনুমতি দেয় তখন সে যাবে, নাহলে কিন্তু তাকে ডাকা যাবে না। ঠিক আছে? দ্বিতীয়ত, পার্লামেন্ট অবমাননার জন্য কোনো সদস্য নয় কোনো ব্যক্তিকে শাস্তি কে দিতে পারে? একমাত্র লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে যে সভাপতি থাকবে মানে উপরাষ্ট্রপতি, তিনি দিতে পারবেন। খুবই সিম্পল ব্যাপার, কোনো বড় কোনো ব্যাপার নেই। ঠিক আছে? এবার সংসদের কিছু ভাষা। সৈকত কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল, জিরো আওয়ার কোশ্চেন আওয়ার নিয়ে কোনটা কি হবে, এরকম একটা জিজ্ঞেস করেছিল। ঠিক আছে? তো সেরকম কিছু ভাষা। প্রথম কথা, সংসদে একটা কথা ব্যবহার করা হয়, গিলোটিন। এবার গিলোটিন আমরা ছোটবেলা নয়, পড়েছি যে গিলোটিন আগে গলা কাটা হতো। ঠিক আছে? যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। তো গিলোটিন কনস্টিটিউশনেও ব্যবহার করা হয়, পার্লামেন্টে। কি ব্যাপার? পার্লামেন্ট তার ব্যয় বরাদ্দের দাবি বিচার বিবেচনার জন্য অধিকাংশ সময় আলোচনার জন্য প্রয়োজনীয় সময় থাকে না। বলা আছে যে এই বাজেট বা কোনো কিছু একটা মানে বাজেট পেশ করার জন্য তোমার ধরো 5টা ডেটের মধ্যে রয়েছে, যে সবাই ধরো 21 তারিখের মধ্যে হবে। এবার সবকিছু নিয়ে তো আলোচনা হবে। এবার অনেক সময় কি হয়, টাইমের মধ্যে আলোচনা হচ্ছে না, যে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো সেই দিনের মধ্যে আলোচনা কমপ্লিট হবে না। তখন কি করবে স্পিকার? কি করবে, শেষ দিনে একটা পদ্ধতি নেবে, সেটা হচ্ছে গিলোটিন পদ্ধতি। মানে যখন যেই জিনিসগুলো বাকি রয়ে যাবে,
সেগুলোতে বিনা আলোচনাতে, কোনো আলোচনা টালোচনা হবে না, ভোট দাও। ঠিক আছে, বিনা আলোচনায় ভোট হবে, ভোট দিয়ে সেগুলোকে পাস করে দেওয়া হবে। মানে ব্যাপারটা এক ধরনের জোর জবরদস্ত, কারণ টাইম নেই তো আমি কি করবো, এই টাইমের মধ্যে করতে হবে। তো এই টাইমের মধ্যে তোমরা করতে পারোনি, বেশি সময় নিয়েছো, কিছু করার নেই, পাস করতে হবে, বিনা আলোচনায় ভোট হবে। সেটাকে বলা হচ্ছে গিলোটিন। ঠিক আছে, এটা কিন্তু শেষ দিনে হয়, এরকম নয় যে যে কোনো দিন প্রথম দিনে গিলোটিন চালিয়ে দিল, সেরকম নয়। অবশ্যই কি হবে, লোকসভার এটা কে ইস্যু করবে, লোকসভার স্পিকার, বাজেট আলোচনার শেষ দিনে, সেই দিন কিন্তু গিলোটিন আলোচনা করা হবে, যেখানে বিনা আলোচনায় ভোট হবে শেষ দিন। কোশ্চেন আওয়ার, যে প্রথম যখন এই সময় যে প্রথম ঘন্টা 11 থেকে 12টা, এই সময় কি হবে, প্রশ্নোত্তর পর্ব করা হবে। যে কোনো মিনিস্টারকে বা কোনো মন্ত্রীকে প্রশ্ন করা হবে, আপনি এই করছেন, আপনি তো এই মন্ত্রী, কেন এটা হয়েছে বলুন। তাহলে তাকে প্রশ্ন করা হবে। তো সে প্রশ্নটা তাকে 1 ঘন্টার মধ্যে তাকে যত খুশি প্রশ্ন করো, মানে একজনকে নয়, অনেক মন্ত্রীকে আছে। এবারে প্রশ্নগুলো 3 রকমের হয়, এরকম নয় যে সবাইকে এমসিকিউ প্রশ্ন দিবে, তো 3 ধরনের প্রশ্ন। একটা হচ্ছে তারকা চিহ্নিত, মানে স্টার প্রশ্ন। সেই প্রশ্ন যেগুলো তারকা চিহ্ন প্রশ্ন, সেগুলোকে বলা হবে, যেগুলো মন্ত্রীরা মৌখিক ভাবে দিবে, যে প্রশ্ন করলো সে মুখে উত্তর দিয়ে দিল, হ্যাঁ এইটার উত্তর এইটার ব্যাপার দিয়ে দিল। অচিহ্নিত আনস্টার্ড প্রশ্ন, সেগুলো কি হবে, মন্ত্রীরা কি করবে না, মুখে বলবে না, লিখিত ভাবে সংসদে পেশ করবে। প্রশ্ন করেছো, লিখিত ভাবে সংসদে দিল, স্পিকার সেগুলোকে বলল, হলো। কিছু হয় সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি, শর্ট নোটিশ প্রশ্ন, যেগুলো কি হয়, জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত, এমন অনেক কিছু জিনিস হতে পারে যে প্রশ্ন, যেগুলো হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে, কোনো ডিফেন্সের কোনো কিছু, সেই প্রশ্নগুলোকে বলা হয় সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রশ্ন। সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেবে না, পরে ভেবে চিন্তে সেগুলোর উত্তর দেওয়া হবে। সেন্সিটিভ প্রশ্ন অনেক কিছু হয়ে থাকে, সেগুলো 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। এবার তারপরে আছে জিরো আওয়ার, এটা 12টা থেকে 1টা পর্যন্তকে জিরো আওয়ার বলা হয়, যেই সময় সদস্যরা, যে সংসদের সদস্য কর্তৃক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে প্রথমে প্রশ্ন করা হবে, তারপরে ঘন্টা এটা নিয়ে আলোচনা করা হবে, 12টা থেকে 1টা পর্যন্ত আলোচনা হবে। ভালো কথা। এবার তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট মোশন বা মুলতুবি প্রস্তাব। এটা কি হয়, এবার সংসদের যে কাজকর্ম হয়, সেটা কিন্তু পুরো কার্য তালিকা থাকে, যে কোনটার পরে কোনটা হবে, কোনটার পরে এটা হবে, সেরকম কিন্তু কোনো তালিকা থাকে। তো অনেক সময় কি হয়, সেই তালিকা না মেনে অনেক কিছু প্রস্তাব উত্থাপন করা হয়, যে না এটা আলোচনা, হঠাৎ করে একটা জিনিস বলছে আজকে আলোচনা হবে, সকালে কোনো একটা কিছু জানা গেল যে এই ব্যাপার হয়েছে। তো তখন কি হবে, বলছে না ওইটা নিয়ে আলোচনা হবে না, এই বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ সেটা তালিকার মধ্যে নেই। সেটাকে বলা হচ্ছে মুলতুবি প্রস্তাব বা অ্যাডজয়েন্ট মোশন। জেনারেলি এটা কখন হয়, যখন কোনো অত্যন্ত জরুরি জনস্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপনের সুযোগকে বলা হয় অ্যাডজয়েন্ট মোশন। যে সেই জিনিসটা এখন আলোচনা করা হবে, অ্যাডজয়েন্ট মোশন, যেটা আলোচনার বিষয় রয়েছে সেটা বাদ দিয়ে অন্য কিছু আলোচনা করা হবে, সেটাকে বলা হয় মুলতুবি প্রস্তাব বা অ্যাডজয়েন্ট মোশন। ঠিক আছে, নো কনফিডেন্স মোশন খুবই সিম্পল। কোনো সময় মনে হতে পারে যে মন্ত্রিসভা যে রয়েছে সে আস্থা ভোজন কিনা, লোকসভায় তার মেজরিটি আছে কিনা, সেটার জন্য অনাস্থা প্রস্তাব হয়। তাহলে অনাস্থা প্রস্তাব যদি আনতে হয়, তাহলে অবশ্যই প্রথমে 50 জনের সমর্থন দরকার, তারা সমর্থন করবে, তারপরে এবার ভোট হবে। ভোটের মাধ্যমে যদি 2/3 মেজরিটি হয়, তখন তার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 50% মেজরিটি হলেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু 50 জন সমর্থন না করলে নো কনফিডেন্স মোশনটা তোলাই যাবে। ঠিক আছে, অধিবেশন, সংসদের যে অধিবেশন হয় সেটা আহ্বান করেন কে, রাষ্ট্রপতি আহ্বান করেন। আর উদ্বোধনী মানে ভাষণ রাষ্ট্রপতি দেন। যৌথ অধিবেশন, এই যে রাষ্ট্রপতি যুগ্ম অধিবেশন বা জয়েন্ট সেশনেও ভাষণ দিতে পারেন। আর 1/10 বা কোরাম যেটাকে বলা হয়, সেটা না থাকলে সবার কাজ কিন্তু শুরু হয় না। যতক্ষণ না 1/3 সদস্য আসবে, কোনো কিন্তু কাজ হবে না। 3টে সেশন হয়, বাজেট সেশন ফেব্রুয়ারি মে মাসে, বাদল সেশন জুলাই আগস্ট মানে বৃষ্টির সময়, শীতকালীন অধিবেশন নভেম্বর আর ডিসেম্বর। তো এর মধ্যে যে কোনো দুটো বাজেট তো মাস্ট হবেই হবে, যে কোনো একটা বাজেট তো করতেই হবে। ঠিক আছে, তো বাজেট হওয়ার পরে বাদল সেশন এটা হতে পারে, আবার অনেক সময় শীতকালীন অধিবেশন তারা করে নাও হতে। এবার এখানের মধ্যে 6 মান্থের যেন গ্যাপ না থাকে, তো দুটো মিলিয়ে বেশিরভাগ সময় একটাই সেশন করে ফেলে, কারণ দুটো করা ম্যান্ডেটারি, 3টে করার কথা বলা হয়েছে, তারা নাও করতে পারে। যত সেশন হবে তত বেশি কথা বলতে হবে, উত্তর দিতে হবে, তো যত বেশি কম হবে তত ভালো, এই ব্যাপার। এবার কিভাবে বিল পাস হয়, ঠিক আছে, তো কি হয়, প্রথমে কোনো বিল আইন তৈরি করার আগে সেটা খসড়া হিসেবে প্রস্তুত করা হয় পার্লামেন্টে, সে খসড়াটাকেই বিল বলা হয়। এবার রাষ্ট্রপতি যদি সেই বিলে অনুমোদন দেয়, তখন সেটা আইনে পরিণত হয়।
অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর দিতে বাধ্য বলে দিয়েছে, সেই কথা এখানে বলা আছে। এবার মানি বিলের কথা বলছে। কোন বিলটাকে মানি বিল বলা হয় তার ডেফিনেশন বলা রয়েছে 110 নম্বর ধারায়। মানি বিলের ডেফিনেশন রয়েছে, বলাই হয়েছে যে রাষ্ট্রপতির সম্মতিতে মানি বিল লোকসভায় উত্থাপন করা যায়। কোনো বিল মানি বিল কিনা সেটা কিন্তু স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত করে। মানে ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রপতি বললো যে ঠিক আছে এই বিলটা তুমি পেশ করো, রাষ্ট্রপতি অনুমোদন দিল, তাহলে লোকসভায় হলো। লোকসভায় সেই বিলটা এলে সেটা অ্যাকচুয়ালি মানি বিল কিনা স্পিকার সেটা ডিসাইড করবে। বলবে কি স্যার বললেন তো আপনি, না অনেক বিলকে হয় রাষ্ট্রপতি কনসিডার মানি বিল হিসেবে করতে পারে, নাও করতে পারে। সে যদি বলে না এটা মানি বিল নয়, তাহলে সেটা মানি বিল হিসেবে হবে না। এটা কিন্তু টোটালি স্পিকারের ওপরেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তো মানি বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরদান বাধ্যতামূলক। এবার বাজেট ব্যাপারটা হচ্ছে প্রত্যেক অর্থ বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ারের আগে সরকারকে তার আয় ব্যয়ের হিসাব দিতে হয়, যে আমি পরের বছর এই এই খরচ করতে চাইছি। তাহলে সরকারকে যখন এই খরচটা দিতে হয়, মানে বলতে হয় যে আমি এই জায়গায় আনুমানিক খরচ করব, সেটাকেই বলা হচ্ছে বাজেট। তো সেটা সে পেশ করে থাকে। লোকসভায় বাজেট কে পেশ করে? আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী তিনি করেন, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে। রাষ্ট্রপতি যদি অনুমোদন দেয়, সেই অনুমোদন সাপেক্ষে অর্থমন্ত্রী দেয়, কোনো সময় প্রধানমন্ত্রীও দিতে পারেন। অনেক সময় অনেক প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন, মনমোহন সিং অনেক সময় প্রধানমন্ত্রী হিসেবে বাজেট দিয়েছেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে বাজেট দিয়েছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জেনারেলি অর্থমন্ত্রী দেন, কোনো সময় প্রধানমন্ত্রী চাইলে তিনিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। জেনারেলি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাজেট পেশ করা হয়ে থাকে। আগে ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেতে হতো, এখন 1 তারিখে হয়। তো এই বাজেটে দু রকমের হয়। সরকার যে আয় করে ব্যয়কে দুটো ভাগে ভাগ করে। আয় কোথা থেকে করে? বিভিন্ন রাজস্ব খাতে আয় ব্যয় করে, আর মূলধনী বিনিয়োগ খাতে আয় ব্যয় করে। রাজস্ব মানে রেভিনিউ, সরকার বিভিন্ন দিক থেকে আয় করে। এই যে আমি সেই জায়গায় বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রয়েছে, সেখান থেকে আয় করে এবং বিভিন্ন খাতে সরকার ব্যয় করে। মূলধন বিনিয়োগ, অনেক জায়গায় যে ক্যাপিটাল টাকা রয়েছে সরকার, সেগুলো সরকার কি করে? বিনিয়োগ করে। বিনিয়োগ করার জন্য সরকারকে কিছু টাকা দরকার, সেই হিসেবে আয় করে ব্যয় করে। তো এগুলো আমরা ইকোনমিক্সে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব, যে রেভিনিউ পারপাসে রাজস্ব খাতে সেখান থেকে কিভাবে ফিসকাল ডেফিসিট হয়, সেগুলো সবকিছু ব্যাপার রয়েছে। সেগুলো যদি প্রয়োজন হয় সেগুলো আলোচনা হয় আর কি। সময় থাকলে সবকিছু হয়, বহু কিছু আলোচনা হয়, সবই ব্যাপার। আর এই যে সমস্ত খরচ হয়, সেটা ভারতের একটাই ফান্ড রয়েছে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ভারতের প্রধান ফান্ড, আমাদের যেমন ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেরকম সরকারের একটাই ফান্ড বা অ্যাকাউন্ট রয়েছে যেখানে সব আয় ব্যয় হয়, সেটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড, ভারতের প্রধান ফান্ড। সেখান থেকেই সমস্ত খরচ হয়। রাজ্যের এরকম কনসোলিডেটেড ফান্ড অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, কনসোলিডেটেড ফান্ড অফ বিহার রয়েছে, প্রত্যেক রাজ্যেরও রয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম ফান্ড রয়েছে। তো এবার যখনই বাজেট নিয়ে বাজেট পেশ করলেই তো পাস হয়ে যাবে সেরকম নয়, আলোচনা হবে। আলোচনা পড়বে, বিরোধী দল কি করবে? ব্যয়, সরকারের ব্যয় হ্রাসের প্রস্তাব বলবে। সরকার বলবে না না এত টাকা কি হবে। সরকার বললো ডিফেন্সে আমার 500 কোটি টাকা খরচ হবে। না না 500 কোটিতে হবে না, 300 কোটি করুন, কমান। তো সারা সবসময় খরচ কমানোর কথা বলবে, ঠিক আছে। ওই জন্য বার্ষিক বাজেট পেশের পূর্বে সরকার পূর্বে কি করে? রাজস্ব বিল পেশ করে। সরকার ওই জন্য আগে কি করে? বাজেট পেশ করার আগে বলে রাজস্ব বিল, আমি এখান থেকে এই টাকা আয় করব, এই এই করব, আয়টা আগে বলে দেয়। এবার তারপরে শেষে কি করে? বার্ষিক বাজেট পেশ করে। বলবে স্যার কেন? ব্যাপারটা হচ্ছে সে যখন রাজস্ব বিল পেশ করে দিল, টোটালটার তো একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে করতে হবে। তাহলে প্রথমে যদি সে রাজস্ব বিল দিয়ে দেয়, তাহলে বাজেট পেশ করার, সেটা আলোচনা করার জন্য কম থাকবে তো সময়। ব্যাস, তাহলে কম থাকলে কি সুবিধা? লাস্টে গিলোটিন করে পাস করিয়ে নেবো, ব্যাস, ঝামেলা মিটে গেল। ঠিক আছে, খুব টেকনিক্যাল বুদ্ধি রয়েছে, এভাবে পাস করানো হয়। এবার এখানে তিনটে টার্ম রয়েছে, যেটা আমাদের চারটে টার্ম রয়েছে, যে চারটে টার্ম একটু ভালো করে শুনতে হবে। কি কি ব্যাপার? প্রথম কথা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। ঠিক আছে, ভোট অন অ্যাকাউন্ট, আপাত ব্যয় মঞ্জুরি, ব্যতিক্রমী দান, এক্সেপশনাল গ্র্যান্ট, তারপর হচ্ছে প্রত্যয়নদান, ভোট অফ ক্রেডিট, আর হচ্ছে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, অনুপূরক অনুদান। ইংরেজিগুলো খুব মানে বাংলাগুলো খুব খটোমটো, ইংরেজিগুলো খুব ভালো। ভোটস অন অ্যাকাউন্ট, এক্সেপশনাল গ্র্যান্ট, ভোটস অফ ক্রেডিট, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট। চারটে জিনিস কি কি, খুব সিম্পল ভাবে সুন্দর করে বলা আছে, যাতে কষ্ট না, একদম সুন্দর করে। আমি যথেষ্ট সম্ভব সিম্পলি ভাবে জিনিসটা দিয়েছি, যাতে তোমরা পড়লেই জিনিসটা বুঝতে পারো, কোনো যাতে সমস্যা না হয়। প্রথম কথা,
আপাত ব্যয় মঞ্জুরি মানে পড়ে দেখতেই পাচ্ছ যে বাজেট পাস হওয়ার পূর্বে সরকারকে নতুন বছরের ব্যয় নির্বাহের জন্য কিছু অর্থ মঞ্জুর করে দেওয়া হয়। যে সাপোজ দেখো তোমার মনে হচ্ছে খরচের বাজেট পেশ হওয়ার আগে সরকার কি তাহলে বলবে চলো বাজেট পেশ হচ্ছে ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে কোনো টাকা পয়সা স্যালারি ট্যালারি দেওয়া হবে না। সেটা বললে কি হবে? নিশ্চয়ই না। তাহলে সরকারের কিছু খরচ আছে সেটা তাকে করতেই হবে। তাহলে বাজেট যতদিন না পেশ হচ্ছে ততদিন সরকারকে কি করা হয়, কিছু টাকা দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি খরচটা এখন চালিয়ে নাও। সেটাকেই বলা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। সেটা তোমাকে দিয়ে দেওয়া হলো আগে। এরপর যখন সেটা পাস হয়ে যাবে তখন যে টাকাটা আগে মানে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছিল সেটাকে তখন বাদ দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। যেমন তোমার চাকরি পেলে হয়তো প্রথম মাসের স্যালারি অ্যাডভান্স দিয়ে দেওয়া হলো, এরকম হতেই পারে, অনেক জায়গায় করা হয়। বা হাফ স্যালারি প্রথমে অ্যাডভান্স করে দেওয়া হয়, পরে হাফ দেওয়া হয়। তাহলে ওই জন্য পূর্বে সরকারকে নতুন বছরের ব্যয় নির্বাহের জন্য কিছু অর্থ মঞ্জুর করা হয়, পরে ওই খাতে ব্যয়ের পরিমাণ থেকে বাদ দিয়ে হিসেব করা হয়। সিম্পল ব্যাপার। সেটাকে বলা হয় ভোটস অফ অ্যাকাউন্ট। এক্সেপশনাল গ্রেড অনেক কি হয়, লোকসভার অনুমতি দেয়নি কিন্তু বললো, সরকার বললো একটা বিশেষ ব্যয় আমার দরকার, সরকারকে এক্সেপশনাল গ্র্যান্ট দেওয়া হয়। মানে বিশেষ ব্যয়ের প্রয়োজন হলে এটা সরকার নিয়ে থাকে প্রায়। ভোটস অফ ক্রেডিট কোনো একটা যুদ্ধ বা জরুরি অবস্থা মোকাবিলার জন্য সরকারের মোকাবিলার উদ্দেশ্যে সরকারের হাতে কিছু একটা তহবিল রাখা হয়। হঠাৎ করে যুদ্ধ হলো, সবার কাছে কি টাকা চাইবে? নিশ্চয়ই না। সেগুলোকে ভোটস অফ ক্রেডিট প্রত্যানুদান বলা হয়। সাপ্লিমেন্টারি অনেক সময় কি হয়, যদি টাকা খরচ যদি অপর্যাপ্ত হয়, আরো যদি টাকা হয় তখন আরো টাকার জন্য বলবে যে আরো টাকা দরকার, সেটা লোকসভা পেশ করে, লোকসভা সেই ব্যয় মঞ্জুর করে, সেটাকে অনুপূরক অনুদান সাপ্লিমেন্টারি গ্র্যান্ট বলা হয়। মানে সরকারকে এরকম করে প্রচুর টাকাই কিন্তু দেওয়া হয়ে থাকে। তার বেশিরভাগ টাকাটা পকেটেই যায়, বাকি কতটা ডেভেলপমেন্টে হয় আলাদা কথা। এবার আমাদের যে লোকসভা হয়েছিল তার টোটাল আমাদের এখনো পর্যন্ত 18টা লোকসভা বর্তমানে চলছে। তাহলে প্রথম যে লোকসভা হয়েছিল 1952 সালে, 479টা সিটে ভোট হয়েছিল, যেখানে জিতেছিল কংগ্রেস। প্রাইম মিনিস্টার আমাদের হয়েছিল, রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। সেকেন্ড সেশনে আবার রাজেন্দ্র প্রসাদ, 494টা ছিল, কংগ্রেস 371। তারপরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তৃতীয় ছিল, 1962টা। ফোর্থ সেশনে রাধাকৃষ্ণন ছিল, তারপরে জাকির হোসেন এলো, 2 বছরে মারা গেল। ভেঙ্কটগিরি, বরাহগিরি ভেঙ্কটগিরি তিনি হন। ফিফথ সেশন 1971 সালে ভেরাগিরি ভেঙ্কটগিরি ছিল, তারপরে ফখরুদ্দিন আলী আহমেদ এলো, তো তিনিও তারপরে মারা যান। তারপরে সিক্স যখন সেশন হয় তখন নীলাম সঞ্জীব রেড্ডি তিনি হয়ে আসেন। এবার সেভেন যখন হয়, প্রথমে নীলাম সঞ্জীব রেড্ডি ছিলেন, তারপরে কংগ্রেস আবার ভোটে জিতে গেল, তো তারা এসে জ্ঞানী জেল সিংকে রাষ্ট্রপতি করলেন। আগে কি হতো, রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন কিন্তু প্রায় একসাথে হতো। ওই জন্য প্রথমে দেখো রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণন একসাথে। কিন্তু এই 1971 মানে ওই যে 1980 সালের সময় থেকে রাষ্ট্রপতি নির্বাচন আর প্রধানমন্ত্রী নির্বাচন সব কিন্তু আলাদা আলাদা হওয়া শুরু হবে, দেখবে এই যেখানে দেখতে পাবে। 84-তে জেএল সিং ছিল, ভেঙ্কটরামন এলো। তবে 1989-এ মাত্র 2 বছরের ছিল, ওই জন্য ভেঙ্কটরামনই তখন ছিল। সরকার ভেঙে গেল, আবার ইলেকশন হলো, তখন ভেঙ্কটরামন ছিল, আবার রাষ্ট্রপতি হলো শঙ্কর দয়াল শর্মা। তাহলে একাদশতম ইলেকশনে শঙ্কর দয়াল শর্মা, আর কে নারায়ণ এলো। 2 বছরের মধ্যে আবার লোকসভা ভেঙে গেল, সেখানে তখন আর কে নারায়ণ প্রেসিডেন্ট ছিলেন, তিনি রইলো। তাহলে পরেরটা আর কে নারায়ণ থাকলো, আর এপিজে আব্দুল কালাম স্যারকে বিজেপি এনডিএ জোট জিতেছিল। তাহলে এনডিএ জোট মানে আমাদের হচ্ছে অটল বিহারী বাজপেয়ী স্যার এলেন, তিনি আব্দুল কালাম স্যারকে করলেন। 2004 সালে ইলেকশন আব্দুল কালাম স্যার অলরেডি ছিলেন, প্রতিভা পাটিলকে কংগ্রেস সরকার করলো। তা প্রতিভা পাটিল ছিল, প্রণব মুখার্জিকে করলো, কেন না যাতে প্রণব মুখার্জিকে সরিয়ে এরপর আমাদের যুবরাজকে সিংহাসনে বসাতে পারে। তো সেটা উল্টো হয়ে গেল, তো এরপরে এনডিএ জিতে গেল, তো তারা এসে প্রণব মুখার্জি চলে যেতে রামনাথ কোবিন্দ স্যারকে করলেন। তারপরে বিজেপি জিতলো, রামনাথ কোবিন্দ তার টার্ম শেষ হলে দ্রৌপদী মুর্মু ম্যাডামকে করা হলো। তো এখন 2024-এর ইলেকশনে দ্রৌপদী মুর্মু ম্যাডাম এখনো রয়েছে। পরবর্তী রাষ্ট্রপতি এবার কে হন দেখা যাক। তো আমাদের এখন রাষ্ট্রপতি কে আছে? দ্রৌপদী মুর্মু ম্যাডাম আছে তো, নাকি অন্য কেউ আছে? তিনিই আছে, তাই তো? হ্যাঁ, দ্রৌপদী মুর্মু আছে। মুর্মু। হ্যাঁ। এবার পরের রাষ্ট্রপতি কে হবে? লেটস সি কে হতে পারে। আচ্ছা, তো এবার এখানে ওই যে বললাম কতগুলো আসন বন্টন করা হয়। দেখো সবচেয়ে বেশি আসন বন্টন কাকে করা হয়? অবশ্যই আমাদের উত্তরপ্রদেশ। দেখো সবচেয়ে বেশি লোকসভায় সিট আমাদের কিন্তু উত্তরপ্রদেশে দেখো সিট সব থেকে বেশি রয়েছে। তারপরে আমাদের হচ্ছে মহারাষ্ট্র 48, পশ্চিমবঙ্গে 42টা সিট রয়েছে, বিহারে 40টা, তামিলনাড়ু 39, আর শেষে দেখো এই সিকিম, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এরা যারা রয়েছে
এরা মাত্র একটা করে সিট রয়েছে নর্থ ইস্টে। মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, চণ্ডীগড়, পুডুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, লাদাখ এদের সব একটা করে সিট রয়েছে লোকসভা। আর অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, গোয়া, দমন দিউ, দাদরা নগর হাভেলি এদের দুটো করে সিট রয়েছে। বাকি সবার দেখা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 25টা করে কমন রয়েছে। আসাম, ঝাড়খণ্ডের 14টা করে সিট কমন রয়েছে। বাকি সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের, তারপর মহারাষ্ট্র, তারপরে পশ্চিমবঙ্গ। অন্তত টপ 3টে মনে রাখতে হবে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ তো মনে রাখতেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আমাদের ব্যাপার। আচ্ছা, এবার লোকসভার যে স্পিকার, লোকসভার যে সভাপতি হয় তাকে স্পিকার বলা হয়। আর অধ্যক্ষ যে স্পিকার হবে তাকে কিন্তু অবশ্যই লোকসভার সদস্য হতে হবে, এরকম নয় যাকে খুশি যে কেউ এসে স্পিকার হয়ে যাবে, তাকে অবশ্যই সদস্য স্পিকার হবে। তাহলে সদস্য হতে গেলে তার ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। 5 বছরের মেয়াদ তার থাকবে, 5 বছর পর্যন্ত তিনি স্পিকার হিসেবে নিযুক্ত থাকবেন। স্পিকারকে পদচ্যুত করার আগে 14 দিন আগে নোটিশ দিতে হবে। স্পিকারের কে হেল্প করার জন্য একজন সচিব থাকে, সাধারণ সচিব। তিনি লোকসভার যে সমস্ত ধরনের স্পিকারের উপদেষ্টা কাজ করে। স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করে থাকেন। কিন্তু তিনি যখন অধিবেশন হবে তখন কিন্তু লোকসভার কোনো তর্ক বিতর্ক বা আলোচনায় কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারবেন না, বা তিনি ভোট দিতে পারবেন না। মানে যখন ভোট হবে সেখানে কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। তবে কোনো সময় যদি ভোটের ক্ষেত্রে টাই হয় তখন কিন্তু তিনি সমান ভোট, মানে সেখানে নির্ণায়ক ভোট তিনি দিতে পারেন। মানে একটা ভোট হচ্ছে লোকসভার মধ্যে, লোকসভার ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে একটাতে ইয়েস নো হচ্ছে, সেখানে ইয়েস বলছে 13 জন, নো বলছে 13 জন। তখন স্পিকার ভোট দিতে পারে, তিনি যদি ইয়েস বলেন তাহলে পাস হবে, তিনি যদি নো বলেন তাহলে পাস হবে। এবার জেনারেলি কি হয়, একটা পার্টি হয়তো বিজেপি এখানে ইয়েস বলছে, ঠিক আছে, আর কংগ্রেস বা অন্য পার্টি তারা এখানে নো বলছে। ফলে স্পিকার কার হয়, স্পিকার জেনারেলি যে পার্টি জিতে থাকে বিজেপি থেকে স্পিকার হয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সে বিজেপিকেই ভোট দেবে, ব্যাস বিজেপি পাস করে যাবে। কিন্তু আবার কোনো সময় এরকম হলো যে কোনো জায়গায় ইয়েস হচ্ছে 12টা, নো হচ্ছে 13টা, তখন স্পিকার এখানে ভোট দিয়ে 13টা করে নির্ণায়ক ভোট দিবে না, তখন কিন্তু হবে না। তখন স্পিকারের কিন্তু কোনো ভোট দেওয়ার অধিকার থাকবে না। যখন একমাত্র টাই হবে তখন কিন্তু তিনি ভোট দিতে পারবেন, অন্য সময় কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। আর কোনো বিতর্ক কোনো কিছু হলে যেতে পারবেন না, কোনো রাজনৈতিক কার্যকলাপে যেতে পারবেন না। যদি কংগ্রেস থেকে স্পিকার হয় তাহলে সে কিন্তু কংগ্রেসের কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না, ঠিক আছে, বা বিজেপি থেকে হলে সে বিজেপির কোনো এতে যেতে পারবেন না। ফলে কোনো রাজনৈতিক কার্যক্রমেও কিন্তু তাকে অংশগ্রহণ করা যাবে। স্পিকারকে সরানো যেতে পারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, সরানো যেতে পারে। স্পিকার কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়। সিম্পলি ভারতের প্রথম স্পিকার লোকসভার জিবি মাবলাঙ্কার, বর্তমানে রয়েছেন ওম বিড়লা স্যার। প্রথম বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, আমাদের জানি। প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। আর দুবার পরপর স্পিকার হয়েছেন নীলাম সঞ্জীব রেড্ডি। আর দীর্ঘদিন ধরে লোকসভা স্পিকার ছিলেন। আর দুবার যে স্পিকার তোমার হচ্ছে কি বলে ওম বিড়লাও হবে আর কি। নীলাম সঞ্জীব রেড্ডি আর এখানে ওম বিড়লা দুজনই, ইনিও কিন্তু দুবার অলরেডি অ্যাপয়েন্টেড হয়েছেন, দুবার পরপর স্পিকার। নীলাম সঞ্জীব রেড্ডি আর ওম বিড়লা দুজন। ওম বিড়লা পরপর আগের বারেও ছিল, এবারেও হয়েছে। সবচেয়ে দীর্ঘ সময় স্পিকার ছিলেন বলরাম জাখর। লোকসভার স্পিকার যিনি পরে রাষ্ট্রপতি হয়েছেন তিনি নীলাম সঞ্জীব রেড্ডি। আর কেউ স্পিকার কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি হননি, একমাত্র নীলাম সঞ্জীব রেড্ডি হয়েছে। এবার স্পিকারের কাজের নির্বাচনের সময় একজন ডেপুটি স্পিকার থাকে, কোনো সময় যদি স্পিকার না থাকে তার জায়গায় তিনি কাজ করবেন। তারও টার্ম 5 বছর থাকবে। স্পিকারের অনুপস্থিতিতে তিনি কাজ করবেন, তিনি সবার আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন, ভোট দিতে পারবেন। যতদিন তিনি ডেপুটি স্পিকার তিনি তো অ্যাজ এ মেম্বার, তিনি ভোট দেবেন। কিন্তু তিনি যখন স্পিকার থাকবেন তখন তিনি ভোট দিতে পারবেন না, তাকে ইমপিচমেন্ট পদ্ধতিতে সরিয়ে দেবে। যতদিন না স্পিকার নির্বাচন হচ্ছে রাষ্ট্রপতি একজনকে প্রোটেম স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট করে, যে তিনি স্পিকারের হয়ে কাজকর্ম করবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার স্যাপার। বলো, কোনো অসুবিধা, না ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ।